হ্যালো, কে দিদিভাই? আমি তুলি বলছি। তুলি আমার ছোট ভাইয়ের স্ত্রী। শুধু তাই নয়, তুলি আমার পূর্ব পরিচিতও বটে। সে আমার কলেজের এক বন্ধুর ছোট বোন। ভাইয়ের সঙ্গে তার বিয়ের ব্যাপারের ঘটকালিটা আমিই করেছিলাম। সে আমার অত্যন্ত স্নেহের পাত্রী। তবু এই সাত সকালে হাজার কাজের মধ্যে তার ফোন পেয়ে আমি একটু বিরক্ত। আমার বর সুমন এখন অফিসে যাবে, ছেলে স্কুলে বেরোবার তাড়া। সব মিলিয়ে এই সকালে আমার নাজেহাল অবস্থা। তবু গলাটা যথাসম্ভব নরম করে বললাম, একটু পরে কথা বললে হয় না? জানোই তো, সকালে হাজার কাজ আমার। মানে বলছিলাম, খুব ইমার্জেন্সি। ওই বাবা হঠাৎই একটা কাণ্ড করে বসেছেন, যদি একবার আসতে পারো। এখন হবে না তুলি, আজ বাবানের স্কুলে এক্সাম আছে। আমি এদের সব রেডি করে দিয়ে তারপর তোমার ওখানে যাচ্ছি। সে তুমি যা ভালো বোঝো করো। আমার জানানোর কথা জানিয়ে দিলাম। আর তোমার ভাই তো জানো, অফিসের কাছে দুদিন আগে দিল্লি গেছে। এখন হয়তো ফ্লাইটে আছে। মনে হয় ঘণ্টাখানেক সময় লাগবে বাড়ি ঢুকতে। বাবা আসলে সকালে সেই যে মর্নিং ওয়াকে বেরিয়েছেন, এতটা বেলা হয়ে গেল এখনো ফেরেননি। ফোন করেছিলাম, সুইচ অফ বলছে। ঠিক আছে, আমি রাখি তাহলে। বাবা প্রতিদিন ভোর 5:30 নাগাদ মর্নিং ওয়াকে বেরিয়ে যান। 7টা 7:30টার মধ্যে বাড়ি ফিরে আসেন। আর এখন 8টা বেজে গেছে। চিন্তার বিষয় তো বটেই, কিন্তু আমার এখন অনেক কাজ। স্বামী অফিসে বেরোবে, ছেলে স্কুল আছে। বাবাকে নিয়ে বসে চিন্তা করার মতো পর্যাপ্ত সময় আমার হাতে কোথায়? মাছ ভাজির গন্ধ বেরিয়েছে। আমি ছুটলাম রান্নাঘরে। গ্যাসের 3টে বার্নার জ্বলছে। ডাল, তরকারি, মাছ ভাজা। ভাত আগেই হয়ে গেছে। বাবানের ঘি আর মাছ ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু তার বাবার তো আবার ডাল একটা নিরামিষ তরকারি না হলে মুখে রোচে না। ভাত খেতে বসেই সুদ তুলবে। জানো রতু, আমার মা কত রকম তরকারি করত সেই সকাল থেকে উঠে। আমার ডাকনাম রতু, ভালো নাম রত্না। সুমনের মাকে নিয়ে এই ন্যাকামিটা কি অসহ্য যে লাগে আমার, কি জানি বাপু। সাত সকালে কবে তার মা উঠে পঞ্চব্যঞ্জন রান্না করে খাইয়েছে। হ্যাঁ, ছুটির দিনে সম্ভব। তাই বলে অফিস যাওয়ার আগে সকাল 8:30টার মধ্যে এত কিছু করা সম্ভব? আর সত্যি কথা বলতে কি, আমি তো এসে থেকেই দেখছি তিনি অসুস্থ। তারপর ওই বাবানের জন্মের পর একেবারেই শয্যা নিয়েছিলেন তিনি। প্রথম প্রথম ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হতো। রাত বিরেতেও রেহাই ছিল না আমার। দরজা খোলা রেখে শুতাম। উনি চেঁচাতেন আমার নাম ধরে, রত্না, রত্না। কি হলো কি? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? এদিকে বাতি পঙ্গু হলে কি হবে? গলার জোর তো কমেনি একটুকু। মনে মনে বলতাম, শুনতে পাবো না কেন? কাপড় চোপড় ঠিক করে তবেই তো আসবো। আপনাদের মা ছেলে দুজনকেই তো খুশি করে চলতে হয় আমায়। আরও কিছুদিন পর বেড প্যান দিতে হতো এই আমাকেই, কারণ আয়া তিনি রাখতে দেবেন না। এমনি একদিন বেড প্যান ধরে সব কাজ সেরে সুরে আমি বাথরুমে গেছি পরিষ্কার হতে। সেখান থেকেই শুনতে পেলাম একটা উত্তেজক তর্কাতর্কি। বাবা বলছেন, আমার মেয়েটাকে একেবারে আপনারা আয়া বানিয়ে ফেললেন দিদি। শাশুড়ির গলা পেলাম, শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির প্রতি কর্তব্য করলে আয়া হয়ে যায় বুঝি? সুমনা সেদিন ছাঁচিয়ে উঠেছিল বাবাকে। কোন দিন বলবেন, এই যে সে রান্নাবান্না বাড়ির কাজকর্ম করছে সেটাও চলবে না। আমি এইসব কাজ করিয়ে তাকে বাড়ির ঝি রাঁধুনি বানিয়ে ফেলেছি। তাই বলে এভাবে নোংরা পরিষ্কার করা? আমার মা আয়া রাখতে দেবেন না। তাহলে আমি কি করব বলতে পারেন? চাকরি বাকরি ছেড়ে দিয়ে কি বাড়িতে বসে মায়ের সেবা করব? কারণ আমি তো আর মাকে ফেলে দিতে পারি না। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাহলে আস্ত রাখবে আমায়? আমার হয়েছে শাখের করাদের মতো অবস্থা। বেসরকারি চাকরি করি আমি, সবই তো জানেন। আমাদের চাকরির কোনো স্থিরতা নেই। একটু ত্রুটি হলেই চাকরি শেষ। তখন বাড়িতে আয়া রাখার মতো ফুটানি থাকবে তো? এত অশান্তি মাথায় নিয়ে আমি কি করে আমার চাকরিটা বজায় রাখি বলুন তো? কোনো রকমে কাপড় জড়িয়ে বেরিয়ে এসেছিলাম বাথরুম থেকে। বাবাকে বলেছিলাম, তোমাকে হাত জোড় করছি বাবা, দয়া করে আমার সংসারে তুমি নাক গলাতে এসো না। একটু শান্তিতে আমাকে আমার সংসারটা করতে দাও। তাছাড়া আমি তো যাই তোমার বাড়িতে। তোমার এখানে এসে এত ঘোট পাকানোর কি খুব প্রয়োজন আছে? বিষয়ে বোবা হয়ে গিয়েছিলেন বাবা। দুবার ঠোঁটটা নড়ে উঠেছিল শুধু। কি বলতে চেয়েছিলেন সেটা শোনা হয়নি আমার। শোনার মতো মনের অবস্থাই ছিল না।
এক কাপ চা তো দূরের কথা, এক গ্লাস জল পর্যন্ত বাবাকে দেওয়া হয়নি সেদিন। পরে বাপের বাড়ি গিয়ে ক্ষমা চাইছিলাম বাবার কাছে, আমরা দুজনেই। কিন্তু তাতে আমার অপরাধের বোঝা কি কমে গিয়েছিল? বোধহয় না। সবাই বেরিয়ে গেছে, ঘড়ির কাঁটা প্রায় ৯টা ছুঁই ছুঁই। আমি আবার ফোন করলাম তুলিকে। বাবা ফেরেনি এখনো? না, ফিরলে কি আমি তোমায় বলতাম না? ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। রেডি হয়ে নিলাম, বাইরে বেরিয়ে ট্যাক্সি ধরলাম একটা। বেহালার রূপেন ব্যানার্জি রোডে আমার শ্বশুর বাড়ি। সেখান থেকে আমার বাপের বাড়ি শ্যামবাজার পাঁচমাথার মোড় অনেকটা রাস্তা। ট্যাক্সি পাওয়া মুশকিল, ভাগ্য ভালো পেয়ে গেলাম। ট্যাক্সিতে উঠে আবার ফোন করলাম তুলিকে। তুলি আবার নেতিবাচক উত্তর দিল। তুলি এখন ৮ মাসের প্রেগনেন্ট। এই অবস্থায় এটা কি করলেন বাবা? এতটা অবিবেচক তিনি কি করে হতে পারলেন? হঠাৎ মনে পড়ল সেই দিনের কথা। সেই যেদিন রবিবারের সেই পড়ন্ত বিকেলে আমার বাড়ি থেকে শুকনো মুখে বেরিয়ে গিয়েছিলেন বাবা, নাকি বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। কতটা দুর্ব্যবহার আমি করেছিলাম বাবার সঙ্গে। ছোটবেলায় বাবাকে ছাড়া ১ মিনিট চলত না আমার। আমার যখন ক্লাস 9 আর ভাই তখন ক্লাস 3, আমাদের মা চলে গেলেন জটিল লিভারের অসুখে। তারও আগে বছর 2 অনেক ভুগেছিলেন মা। তখন বাবাই ছিল আমাদের সবকিছু। মাধ্যমিক পরীক্ষার সময় অফিস ছুটি নিয়ে বসেছিলেন বাবা। বলেছিলাম, তুমি না থাকলে বাবা আমি পাশ করতে পারবো না। বাবা মেনে নিয়েছিলেন আমার কথা, কিন্তু তার বস মানতে পারেননি। আর তার দরুন প্রমোশন আটকে গিয়েছিল বাবার। সেদিন মনে হয়েছিল পড়া তৈরি করার সময় বাবা পাশে না থাকলে আমি অকৃতকার্য হব। আর বিয়ের পর কি মনে হলো, বাবা আমার শ্বশুরবাড়ি এলে সংসারের জটিল পরীক্ষায় আমি মুখ থুবড়ে পড়ব। সেদিনের ঘটনার পর আর কোনোদিন আমার বাড়িতে আসেননি তিনি, এমনকি শাশুড়ি মারা যাবার পরেও না। ঠিক কতটা আঘাত দিয়েছিলাম আমি বাবাকে। কোথায় গেলেন বাবা? কত দূরে, কোন অনির্দিষ্ট ঠিকানায় গেলেন তিনি? আর কি কখনো? এসে গেছি বৌদি, ট্যাক্সি ড্রাইভার বলল। আমি ভাড়া মিটিয়ে নেমে পড়লাম। দরজায় বেল দিতেই তুলি দরজা খুলে দিল। এসো দিদি, ভাই ফিরেছে? না, এখনো ফেরেনি, তবে একটু পরেই। হ্যাঁ, ভাই ফিরবে একটু পরেই। কিন্তু বাবা? সোফার উপর বসে তুলিকে বললাম, বাবার ঘরটা দেখেছ ভালো করে? কোনো চিঠি? না গো, কিচ্ছু পাইনি। কিছু মনে করো না তুলি, বাবাকে কিছু বলেছিলে তুমি? জানি তো, এইরকম কোনো অভিযোগ আমার বিরুদ্ধে আসবেই। তুমি রাগ করো না তুলি, আসলে বাবার মনটা খুব নরম ছিল তো, বিশেষত আমাদের ব্যাপারে, তাই জিজ্ঞাসা করছিলাম। বাবাকে আমি কি বলবো, সারাক্ষণ তো উনিই আমাদের বলতেন। তুমি জানো না, মাঝরাতে ছেলের কাশির আওয়াজ পেলে এসে দরজা ধাক্কা দিতেন। কি সব পাতা, দারচিনি, গোলমরিচ উনি জলে ফুটিয়ে নিয়ে এসেছেন। ঠিক আছে, মানলাম, ওটা খেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার জন্য কি সকাল পর্যন্ত অপেক্ষা করা যেত না? রোজই তো কিছু না কিছু নিয়ে বলতেন দিদিভাই। একটু তেল মশলা দিয়ে রান্না করলেই উনি বিরক্ত হতেন। ওনার বাবু লিভার খারাপ হয়ে যাবে। বললাম, আসলে মা তো লিভারের অসুখেই চলে গেলেন। সে না হয় বুঝলাম, কিন্তু ওনার আপত্তি তো মনে হয় সবেতেই ছিল। হাতে একগাদা জামাকাপড়ের প্যাকেট দেখলেও উনি বিরক্ত হতেন। ঘরে ঢুকেই ওনার বেজার মুখ দেখতে হতো। বলতেন, আজ অনেক টাকা খরচ করে ফেললি না রে। মার্কেটিংয়ের আনন্দটাই মাঠে মারা যেত আমাদের। সহ্য করতে করতে তোমার ভাই বলে দিয়েছিল। গলার কাছে কি যেন একটা খচখচ করে উঠল আমার। বললাম, ভাই বলেছিল বাবাকে? কি বলেছিল? তেমন কিছু না, তোমার ভাই বলল, তোমার মাইনের সঙ্গে আমারটা তুলনা করো না বাবা, এটুকু অ্যাফোর্ড করার ক্ষমতা আমার আছে। মনে পড়ে গেল, ভাইকে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করার সময় এতটুকু কার্পণ্য করেননি বাবা। আমি যখন যা চেয়েছি, গান শেখা, নাচ শেখা, সবেতেই উৎসাহ দিতেন। হ্যাঁ, একথা ঠিক, তিনি বাঁচাতে পারেননি আমাদের মাকে, কিন্তু চিকিৎসার ব্যাপারে এতটুকু গাফিলতি করেননি কখনো। মায়ের কথা মনে হতেই তুলিকে জিজ্ঞাসা করলাম, বাবার ঘরের দেওয়ালে মায়ের একটা ফটো টাঙানো ছিল, সেটা আছে, দেখেছ? মায়ের দুটো ফটো ছিল তো, একটা মনে হয় নিয়ে গেছেন, আর একটা বাবার পড়ার টেবিলের উপর রাখা আছে দেখলাম। বললাম, চলো তো বাবার ঘরে। বাবার ঘরে ঢুকে দেখলাম সব একদম ঠিকঠাক। বিছানা দেখে বোঝার উপায় নেই,
যে কাল রাতে কেউ ঘুমিয়েছিল এখানে। তুলিকে জিজ্ঞাসা করলাম, কাল রাতে বাবা ঠিক করে খাওয়া দাওয়া করেছিল? তুলি বলল, হ্যাঁ, সবই তো ঠিকই ছিল, শুতে যাবার আগে জ্ঞানও দিয়েছিলেন যথারীতি। বললাম, কিরকম? ওই, বেশি রাত অব্দি ফোন নিয়ে বসে থেকো না, বাবুরও তো সকালে ফ্লাইট। আমি বাবাকে বেশি কিছু বলিনি, বিশ্বাস করো দিদিভাই, শুধু বলেছিলাম, আপনার বাবু তো আর ছোট্টটি নেই, একটু ছাড়তে শিখুন। মায়ের ফটোটা টেবিলের উপর থেকে তুলতেই 4 ভাঁজ করে কাগজ পড়ে গেল মেঝেতে। দরজায় বেলের শব্দ হলো ঠিক তখনই। তুলিকে বললাম, যাও গিয়ে দরজাটা খোলো, ভাই এলো মনে হয়। তুলি দরজা খুলতে চলে গেল, আর আমি বাবার হাতে লেখা ভাঁজ করা কাগজটা খুললাম। স্নেহের, তোরা ভালো থাকিস রে, আমিও ভালো থাকব। ফেসবুকের বোধহয় সবটাই খারাপ নয় রে, স্কুলের কত পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ হয়ে গেল জানিস। দীপ্ত, সৌরভ, শেখর। শেখর তো আবার বিয়েই করেনি, ওই প্রস্তাবটা দিল। বলল, কি রে, অনেকদিন তো হলো সংসার সংসার খেলা, বৌদিও কত হয়েছেন, ছেলেমেয়েরাও সব নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, থাকবি নাকি আমার সাথে, আমার শান্তিনিকেতনের বাড়িতে? খুব মজা হবে। মাঝে মধ্যে এদিক সেদিক ইচ্ছে মতো